আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাতের বেলা বলতেছে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিতে খাম্বা খায় ফেলছে, এখন দেশ পুরো খাইবে। সংকটের গহীন সমুদ্রে বাংলাদেশ এখন হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনো প্রকার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে তারা কেউ এখন এই মুহূর্তে জানে না। বাংলাদেশের ধ্বংস অনিবার্য, দেশটা শেষ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করবেন, কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং আমাদের সর্বনাশ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি এবং জামায়াত এবং এনসিপি। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়বে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল, আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমার সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে, যেখানে আমরা এমনকি এই 23-24 সালে জানুয়ারিতে আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি, কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মানি লন্ডারিং করছি? এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি, কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি। 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা না 220 টাকা কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায়? নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে? মানুষের সাথে ধোকাবাজি, ভাওতাবাজি কেন? কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে, অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা, 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে। তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না।
কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একেবারে হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকট, শুধুমাত্র এই দুইটা সংকট না, বাংলাদেশটা এখন সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সংকটের গহীন সমুদ্রে বাংলাদেশ এখন হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনো প্রকার কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে তারা কেউ এখন এই মুহূর্তে জানে না। বাংলাদেশের ধ্বংস অনিবার্য, দেশটা শেষ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করবেন, কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং আমাদের সর্বনাশ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি এবং জামায়াত এবং এনসিপি। এই মুহূর্তে আপনাদের চোখের সামনে ভেসে আসছে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, কিন্তু এই দুইটা সংকটের আড়ালে আমাদের রাষ্ট্রের বর্তমানে সব থেকে বড় সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক চুক্তি হয়েছে সেই চুক্তি। এই চুক্তি নিয়ে আপনাদের কোনো প্রকার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা থাকার কথাও না, কারণ আপনারা অনেক কিছু জানেন না, অনেক কিছু পড়েন না। আপনারা জাস্ট হেডলাইন দেখেন, দু একটা লাইন পড়েন, এরপর ওই নিউজটা সম্পূর্ণরূপে স্কিপ করে যান। কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে কতগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। কালের কণ্ঠের এই পুরো প্রতিবেদনের কয়েকটা অংশ আমি আপনাদেরকে দেখাবো। এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন, তাহলে বুঝে যাবেন যে বাংলাদেশকে কিভাবে ডক্টর ইউনূস, জামাত এবং বিএনপি এবং এনসিপি মার্কিন কলোনি বানিয়ে ফেলেছে। বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকার। বাংলাদেশের কেন্দ্রীয় সরকার হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকার যারা, কেন্দ্রীয় সরকারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডিপ স্টেট। কালের কণ্ঠের এই প্রতিবেদনগুলোর জন্য কালের কণ্ঠকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো অসচেতন হয়ে আছেন, যারা এখনো ভাবছেন না রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, রাষ্ট্রের ভবিষ্যৎ কি, তাদের উচিত এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যে বাংলাদেশ কোন একটা সংকটের মধ্যে পড়ে গেছে, বাংলাদেশকে কিভাবে মার্কিন বলয়ে রূপ দেওয়া হয়েছে, বাংলাদেশকে কিভাবে মার্কিন কলোনি বানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থাৎ ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আছে ডক্টর ইউনূসের সর্বনাশা বাণিজ্য চুক্তিতে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে সই করে ভয়াবহ অসম চুক্তি, দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার ফাঁস। ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলতেছেন, একতরফা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব। পারমাণবিক জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র যেসব দেশকে নন মার্কেট কান্ট্রি বা বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সঙ্গেও বাংলাদেশ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক চুক্তি করতে পারবে না। বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যার ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না। অসম চুক্তি, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, বোয়িং কেনার শর্ত। অসম বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের সুযোগ খোলা রাখা হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে তারা খনিজ সম্পদ অনুসন্ধান, খনন, উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ এবং রপ্তানি করতে পারবে। পাশাপাশি বাংলাদেশকে প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। যুক্তরাষ্ট্রের চুক্তিতে $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য বাংলাদেশ। ইউনূস সরকারের চুক্তির কারণে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে হবে। এর মধ্যে প্রতি বছর 7 লক্ষ টন হারে 5 বছর ধরে গম কিনতে হবে। প্রতি বছর অন্তত $1.2 বিলিয়ন বা 26 লাখ টন সয়া এবং সয়াজাত পণ্য এবং তুলা কেনার বাধ্যবাধকতাও তৈরি করা হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। অনেক বড় চুক্তি। এই 4টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই 4টা পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যেটা করেছে ইউনূসের নেতৃত্বাধীন বিএনপি, জামাত এবং এনসিপির এই বদমাশগুলা। $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য বাংলাদেশ। বাংলাদেশের কৃষি খাতে যেই সকল পণ্য প্রয়োজন নাই, ধরেন আধুনিক প্রযুক্তির পাওয়ার টিলার, যেটা বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব, কিংবা বাংলাদেশ এই পাওয়ার টিলারে স্বয়ংসম্পূর্ণ। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে আমাদের তৈরি করা এই পাওয়ার টিলার আপনাদেরকে ব্যবহার করতে হবে, বাংলাদেশ সেটা কিনতে বাধ্য, কিনতে হবে। এই চুক্তি সেটা বলে দিচ্ছে বাংলাদেশ এই পাওয়ার টিলার অপ্রয়োজনীয় সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কিনতে হবে। একইভাবে ডিজেল ইঞ্জিন, একইভাবে আরো অন্যান্য কৃষি যে সরঞ্জাম থাকে, এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পণ্য ক্রয় করতে পারবে না যেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানি করে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সকল কৃষি পণ্য তারা বাজারজাত করে, তারা তাদের দেশে উৎপাদন করে, সেই সব কৃষি পণ্য বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্র থেকে কম টাকা দিয়েও কিনতে পারবে না। ধরেন একটা ডিজেল ইঞ্জিন, যে ডিজেল ইঞ্জিন আপনি চায়না থেকে কিনলে 20,000 টাকায় কিনতে পারবেন, উদাহরণ দিচ্ছি। এই ডিজেল ইঞ্জিন একই প্রকৃতির, একই হর্স পাওয়ারের যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে প্রায় 30,000 টাকা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করা হয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে আপনি সেই ডিজেল ইঞ্জিন একই হর্স পাওয়ারের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য, কারণ আপনার চুক্তিতে সেটা উল্লেখিত আছে। অর্থাৎ আপনার একটা ডিজেল ইঞ্জিন কিনতে প্রতি ইঞ্জিনের পেছনে খরচ হবে 10,000 অতিরিক্ত টাকা। মানে এখনো কি ক্লিয়ার বুঝতে পারছেন না? শুধুমাত্র তা না, প্রতি বছর
7 লক্ষ টন হারে গম কিনতে হবে এবং সেটা কিনতে হবে 5 বছর। তার মানে এই প্রতি বছর যে গম কিনবেন আপনি 7 লক্ষ টন। এখন এই গমের মূল্য যদি আপনি অন্যান্য দেশ থেকে 5 লক্ষ টনে কিনতে পারেন, কিন্তু আপনি সেটা পারবেন না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরেন আপনি চীন থেকে গম কিনবেন, সেই গমের প্রতি টনের মূল্য 10 টাকা। এখন এই গম আপনি চীন থেকে কিনতে পারবেন না, সেই গম আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। সেই গমের মূল্য যদি প্রতি টনে 20 টাকা হয়, 25 টাকা হয়, আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। বুঝতে পারছেন কি চুক্তি হয়েছে? এবং পাশাপাশি প্রতি বছর 26 লক্ষ টাকা মূল্যের সয়া এবং সয়াজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, যেটা আপনি অন্য কোনো দেশ থেকে কম মূল্যেও কিনতে পারবেন না। অর্থাৎ আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনাকে $3.5 বিলিয়ন মূল্যের কৃষি পণ্য কিনতে হবে এবং এটার জন্য আপনি বাধ্য। সেই চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গিয়েছে। এবার আসেন, যুক্তরাষ্ট্র যেই সব দেশকে নন মার্কেট কান্ট্রি অর্থাৎ বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেই সব দেশ থেকে আপনি কোনো কিছু আমদানি করতে পারবেন না, কিনতে পারবেন না। উদাহরণ রাশিয়া, উদাহরণ চীন। পৃথিবীতে চীন এমন একটা দেশ যে দেশ থেকে আপনি সবকিছু স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন, যেটা এই চুক্তির ফলে এখন আর করতে পারবেন না। তার মানে এখন চীন থেকে আপনি যদি কোনো স্মার্টফোনের ডিভাইস 50 টাকায় কিনতে পারতেন, ধরেন একটা হেডফোন, একটা এয়ারপোর্টের দাম 20,000 টাকা, চাইনিজ ভেরিয়েন্ট যেটা, সেই একই ভেরিয়েন্টের এয়ারপোর্ট আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য, কারণ এই চুক্তিতে সেটাই বলা আছে। এখন সেই এয়ারপোর্টের দাম যদি মার্কিন যুক্তরাষ্ট্র 30,000 টাকা নেয়, সেটা দিয়ে আপনাকে কিনতে হবে, আপনি কিনতে বাধ্য, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। এবং এই বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা সংযুক্ত আছে যেটার কারণে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যেই সকল দেশকে বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেই সব দেশ থেকে আপনি পারমাণবিক চুল্লি, সাধারণ জ্বালানি রড কিংবা ইউরেনিয়াম কিনতে পারবেন না। এখন এখানে একটা ব্যাখ্যা হলো, আপনারা নিশ্চয়ই জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গত 2 দিন পূর্বে সেখানে উৎপাদন হওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন পর সেখানে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে, যেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ সারা বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখন রাশিয়া তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী, তারা ভাবে সেটা, এবং রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র নন মার্কেট কান্ট্রি হিসেবে ঘোষিত করেছে। এখন আপনি চাইলেও এই পারমাণবিক চুল্লিতে যে ধরনের কাঁচামাল ব্যবহার করতে হবে, যে ধরনের খনিজ পদার্থ প্রয়োজন হবে, সেসব পদার্থ আপনি রাশিয়া থেকে কিনতে পারবেন না। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবকিছু করেছে রাশিয়ার নিয়ন্ত্রণে সেই অঞ্চল চলে, এবং সেই চুল্লি রাশিয়া বানিয়ে দিয়েছে বাংলাদেশকে, যেটা করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রাশিয়ার থেকে যখন পারমাণবিক চুল্লি বাংলাদেশে নিয়ে আসা হয়, তখন কি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লেগেছিল? শেখ হাসিনা কি অনুমতি নিয়েছিল? শেখ হাসিনা কি জ্বালানি কিনবার জন্য, রাশিয়ার জ্বালানি কিনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিত? শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিল বলা হয়। শেখ হাসিনা কি ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে জ্বালানি কিনতো না। সরকার শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং সেটা এমন ভাবে যে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের জন্ম দিচ্ছে। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এক লাফে দাম বাড়ানো হয়েছে, যা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? মনে হয় না, বরং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার এক স্পষ্ট প্রতিফলন এই দাম বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর প্রায় 50 দিন পরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ এই সময়টায় বিশ্ববাজারে তেলের দাম ধাপে ধাপে বেড়েছে। বেলজিয়ামে যুদ্ধ শুরুর সময় 1 লিটার তেলের দাম ছিল 1.39 ইউরো, যা পরে 2.1 ইউরোতে পৌঁছে। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিম ভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো, এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে, অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে, পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে, সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে, এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপি ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ, এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন মোটরসাইকেলওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল
টের পাচ্ছিল না। এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সরবরাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারির ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না, এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করে, এই ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি। কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে, এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা, নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো, দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে, এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ সেই কয়েকদিন আগে করেছে বিএনপি মানে নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ একটা যে সংকট তৈরি হয়েছে, কৃষকদের জন্য এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। আর এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন? এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে, যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারেন, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর, বৃহত্তর, ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম, এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার মানে শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিম ভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়া তা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।